দর্শক, আমি জান্নাতুন নাইম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তমঞ্চে। আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানী মির্জাপুর চা। এবং আজকে আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি, সাবেক সংসদ সদস্য এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। ব্যারিস্টার এইচ.এম. মাহবুবউদ্দিন খোকন, আপনাকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ যে আজকে আমাদের সময় দিচ্ছেন। কেমন আছেন? হ্যাঁ, মোটামুটি ইনশাল্লাহ ভালো আছি। ইনশাল্লাহ। খোকন ভাই, আলোচনাটা শুরু করতে যাচ্ছিলাম, যখন আপনি বারের সভাপতি হলেন সেই সময় দেখলাম যে আপনাকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অব্যাহতি দেওয়া হলো। গেল বছরের সেপ্টেম্বরের দিকে আপনাকে একটা কারণ দর্শানোর নোটিশ দিল বিএনপি, কারণ আপনি একটা মোটর শোভাযাত্রা করেছিলেন নিজ এলাকায়। আবার দেখলাম এই বছর যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠক হলো, সেখানেও আবার আপনি ছিলেন। তো বিএনপির সাথে আপনার সম্পর্ক এখন কি পর্যায়ে আছে? আমি দলটা ছোটোবেলা থেকে করি, 17-18 বছর বয়স থেকে। সে সময় আমি গ্রেটার নোয়াখালী জেলার জাগো ছাত্রদের যুগ্ম আহ্বায়ক ছিলাম। তারপর বিএনপি হলো, জাতীয় ছাত্রদল হলো। আমি গ্রেটার নোয়াখালী জেলার জাতীয় ছাত্রদলের প্রতিষ্ঠা যুগ্ম আহ্বায়ক, তার প্রেসিডেন্ট। পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পর আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির যুগ্ম আহ্বায়ক হলাম। আমরা একসঙ্গে আমাদের সম্মানিত স্ট্যান্ডিং সদস্য সালাউদ্দিন আহমেদ সাহেব, আমার লামান, আমি, খোকন মেম্বার ছিল ওই কমিটির, আমরা সবাই যুগ্ম আহ্বায়ক ছিলাম ইউনিভার্সিটি কমিটির। পরবর্তীতে আমরা সবাই আবার কেন্দ্রীয় কমিটির সদস্য হলাম। এরপর ম্যাডাম রাজনীতি আসার পর আমরা সবাই সম্পাদক মন্ডলে চলে গেলাম। আমার জীবনে একটা দলই, বিএনপি। আমি ধরেন এই দলের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় জাগো ছাত্রদল, আমি স্কুল কমিটি করছি, মনে আছে আমার। বিএনপির গ্রাম কমিটি করছি আমি। এবং শুধু তাই নয়, আমার মনে পড়ে সম্ভবত সেটি হবে, আমি নোয়াখালী ভুল স্টেডিয়ামে 1919 সালের 18 অক্টোবর সম্ভবত ডেটটা ছিল। এটা চট্টগ্রাম বিভাগের একটা সম্মান হচ্ছিল, চট্টগ্রাম সিলেট সহ চট্টগ্রাম বিভাগের বিএনপির কর্মকর্তার সম্মান। তা আমি হোস্ট ডিস্ট্রিক্ট নোয়াখালী হচ্ছিল, নোয়াখালী ভুল স্টেডিয়ামে আমি ভালো স্লোগান দিতে পারতাম, তো স্লোগান দিচ্ছিলাম। আমার জাস্ট 18 বছর বয়সী সময়, 18 সম্ভবত 18 সাড়ে 18 হতে পারে। স্লোগান দিচ্ছিলাম, মানে এটা আমার নিজেই বানানো স্লোগান। অরাজনৈতিক মন্ত্রীদের অপসারণ চাই, অপসারণ চাই। দুর্নীতিবাদ অরাজনৈতিক নেতাদের অপসারণ চাই, অপসারণ চাই। বিএনপি গণউন্নয়ন করতে হবে, করতে হবে। প্যান্ডেলের মাঝে স্লোগান ছিলাম। স্টেজ ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, দিনব্যাপী প্রোগ্রাম ছিল এটা, সকাল 10টা উনি গিয়েছেন, বিকাল 5টা পর্যন্ত, মানে প্রায় 4 দশকের বেশি সময় একটা সম্পর্ক। তারপর হলো উনি রাত্রিবেলা ছিলেন, নোয়াখালী ছিলেন। হঠাৎ স্টেজে কিন্তু তখন প্রধানমন্ত্রী সাহায্যজন প্রধানমন্ত্রী, বিচৌধুরী সাহেব সেক্রেটারি জেনারেল, ব্যারিস্টার মওদুদ আহমেদ সাহেব ছিলেন উপপ্রধানমন্ত্রী, উনি মিটিং পরিচালনা করছিলেন। প্রেসিডেন্ট জিয়া হাত দিয়ে ইশারা দিচ্ছিলেন এবং আশেপাশে সবাই দাঁড়াচ্ছিল। এখন সবাই বলছেন আবার উনি হিসেবে আবার দেখাচ্ছে। তা আমার বলে, খোকন তুমি দাঁড়াও। আমি কী করছি? আমি তো ছোটো, সবাই তো ছোটো জুনিয়র, আমি কী করছি? আমি তো স্লোগান দিই, আমি কী করছি? আমি দাঁড়াবো কেন? পরে প্রেসিডেন্ট যা বারবার ইশারা দিচ্ছিল, আমি দাঁড়ালাম, আমাকে হাত দিয়ে ইশারা দিল, আসতে হলো সামনে। স্টেজের কাছে আসলাম। স্টেজের সাহস তো নাই, সাহস দুঃসাহস কীভাবে করে, ছোটো মানুষটা। ইশারা দিল স্টেজ আসলাম। তো ওনার পিছনে একটা ফোল্ডিং চেয়ার ছিল, সম্ভবত কর্নেল মাহফুজ, ওনার মিলিটারি সেক্রেটারি ছিল। তো আপনি যান, ওনাকে বসতে দেন। পুরো প্যান্ডেলে সবাই আমাদের তাকাচ্ছিল। প্রেসিডেন্ট যা তখন আমার জিজ্ঞাসা করলো, বাবা কী করেন, কোথায় পড়ি, পড়ালেখা করি, ছাত্রদল করি কি না, কী প্রতিষ্ঠানে আসি, তারপর কী স্লোগান দিলাম, কেন স্লোগান দিলাম, এইসব আলাপ করছিল। তখন ওনাকে আমি বলছিলাম, স্যার আমার ছোট জ্ঞানে যা বুঝি, আপনি অত্যন্ত অনেস্ট মানুষ, কিন্তু সৎ মানুষ। আপনি দুর্নীতিবাজ নেতা থাকবে কেন এই দলের মধ্যে? দুর্নীতিবাজ মন্ত্রী থাকবে এই দলের মধ্যে থাকবে কেন? সেজন্য
পত্রপত্রিকা আসছে তো ওই জন্য আমি বলছি স্লোগান আপনার দৃষ্টি আকর্ষণের জন্য বলছি। তাই বলে যে গণতন্ত্রের কথা বললে যে দুজন আমি কেন দুঃসাহস করি সেসব বলতে পারি, এখন বলতে পারবো কিনা জানি না। স্যার আপনি তো দেশে গণতন্ত্র আনছেন, এটা বাকশাল ছিল। আপনি সামরিক শাসন প্রত্যাহার করছে, সামরিক নেতা হিসাবে আপনি সামরিক শাসন জারি করেন নাই। সামরিক শাসন প্রত্যাহার কিন্তু সামরিক শাসন জারি করেন নাই, মোস্তাকাম জারি করেছিল। সামরিক শাসন প্রত্যাহার করেছেন আপনি, দেশের গণতন্ত্র আনছেন আপনি। তাহলে দল গণতন্ত্র আনার জন্য দাবি করছি, কারেক্ট। তো ধরেন আমরা তো আমাকে আপনার দৃষ্টিতে কারা কারা রাজনীতিবিদ এবং দুর্নীতিবাদ মনে করেন, আমি বলতে পারবো না। উনি রাষ্ট্রপতি প্যাড দিলেন, ওই প্যাড দিলেন, কলম দিলেন, আমি আবার ওইখানে গিয়ে লিখলাম 10 জন 11 জন ব্যুরোক্রেট, সিভিল আর্মি ব্যুরোক্রেট নামলে আবার ডাকার সব লোকজন তো ঝাঁপে বললো কি প্রেসিডেন্ট সঙ্গে আলাপ করছে প্রায় 45 মিনিট, 79 সালের দিকে, 19 সালে। তারপর আবার উনি ডাকলেন, এসেছিলেন, তার ফোল্ডিং ঢুকলেন, বলে দেখো আমাদের দলটা তো নতুন দল, আমরা তো বুঝতে পারিনি, অনেক লোক নিয়ে আসছি এবং আমরা ইনশাল্লাহ আগামী 2 বছর শুদ্ধ আইন চালাবো, সেখানে সৎ ব্যক্তিরা এবং প্রকৃত রাজনীতিবিদ দেশ চালাবে, দেশে আমরা গণতন্ত্র আছে, দলে গণতন্ত্র আনবো। কারণ এই যে ধরেন এই যে আমার এই সুযোগটা, সেদিন রাতে বেরসা মজিদুল্লাহ পরিচয়ের সুযোগ ছিল, সেদিন রাতে বিচৌধুরীর সঙ্গে পরিচয়ের সুযোগ ছিল। তারপর ধরেন আমার এই যে দেশের প্রেসিডেন্ট দেখো কি নাম চড়াই উতরাই পেরিয়ে এখন সম্পর্কটা কেমন? আমার ধরেন আমার ইনশাল্লাহ ভালো বলো। আর শুনে একটা দল প্রথম হলে যেটা বলছেন এটা আসলে নিচক ভুল বোঝাবুঝি, গত নির্বাচনের সময় হয়েছিল, ওই যে সেটা নিচক ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ব্যাপারটি জানছেন এবং উনি তদন্ত করে আমাদের মধ্যে ভুল হয়েছে অপারেশন করছেন। এটা কোনো ম্যাটার না, এটা হইতে পারে একটা বড় শোকজের বিষয়। আর হলো আর শোকজ চলে তো ওটা আমি তো কখনো বলিনি যে কারণ আমি ধরেন সিম্পল চলি। আমার ধরুন আমি কখনো আমার এলাকায় মানুষ কখনো স্যুট পরে দেখেনি, টাইপ করে দেখেনি, আমি সিম্পল টি শার্ট পরে যাই এলাকায়। নোয়াখালী একাশে, হ্যাঁ একাশে কখনোই যাই না, যে মানুষ যদি কেন যায় না, মানুষ মনে করতে আমি অনেক দূরের মানুষ, কাছের মানুষ হিসেবে সিম্পল। তাই এখন মোটর সাইকেল কারা নিয়ে আসছে আমি জানি না, আই নেভার পেড এ মানি টু দেম। সেটা তো রুট আমাকে আগের দিন জানিয়েছিল, রিজভি আহমেদ সাহেব জানিয়েছিল যে একটা শোকজ দিতে পারে, রুটিন শোকজ। আমি জানি না যে কারা মোটর সাইকেল নিয়ে আসে। হ্যাঁ সেটা ধরুন বিরোধী দল সময় টানতো, সাহস করা, সাহসের যুক্তি, আবেগ থেকে নিয়ে আসছে। তো এটা কোন ম্যাটার, এটা দলের ডিসিপ্লিনের জন্য করতে পারে ব্যাপারে না। তা আমি তো ইনশাল্লাহ আমরা সবাই মিলেই তো দলটা করি এবং আজকে 15-16 বছর দলটা এত খারাপ অবস্থা, এত বিপদে ছিল। ম্যাডাম পুরা কীভাবে নির্যাতনের শিকার হয়েছিল, জেলে ছিল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, অনেক জানো রাজনীতিবিদ আছে এখানের মধ্যে, আমাদের সিম্পল রাজনীতিবিদ। তারেক রহমান সাহেব দেশে ফিরবেন কবে? তো উনি যে দলটাকে গোছায় রাখছে, এই টুকটাক তো হবেই, ডিসিপ্লিন একসাথে নিতে হবেই, সেটা ভেরি ইম্পর্টেন্ট দলের জন্য। তো যাদেরকে যে বিভিন্ন জায়গা থেকে বহিষ্কার করছে ওইগুলো কি দেখানো নাকি আসলে এইগুলো শুনুন, যারা অন্যায় করবে, যারা অন্যায় করবে তাদের সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই। আমি তো এটা উনি আমাকেও বলেছেন, আমি এলাকায় বলেছি, যত দলের ত্যাগ থাকুক না কেন, সে যদি চাঁদাবাদী চাঁদগ্রামের বক্তব্য এটা, সে চাঁদাবাদী, সন্ত্রাস, হ্যাঁ সন্ত্রাস, দখলবাদী থাকে, যদি মানুষকে অপমান করে, যদি তার দলে তার স্থান নেই। বুঝেছি। বিএনপি দল করতে হলে দলের সিদ্ধান্ত মানতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। আমি একটু বর্তমান রাজনীতিতে আমি মনে করি ওটা রিজনেবল। বাট পুলিশ অ্যারেস্ট করে না কেন, আমরা কথা হলে এটা আমরা দল থেকে সহায়তা করছি, যে আমরা এদেরকে গ্রেপ্তার করে দিচ্ছি, তারেক রহমান অ্যাসপেল করে দিচ্ছি, দেওয়ার ব্যবস্থা করছে, পুলিশ এদের গ্রেপ্তার করে না। দিলাম ফেসবুকে 50% মিথ্যা, তারপর আমরা অ্যাকশন নিলাম। 50% তো কারেক্ট হয়ে থাকে, পুলিশ কেন অ্যারেস্ট করে না? এটা সরকার, তো আমরা তো সরকারের সহায়তা করছি, তারেক রহমান সহায়তা করছেন সরকারকে। পাটগ্রামের যে ঘটনাটি ঘটেছিল, এরপর জামাতের আমির বলছিলেন যে এই পরিস্থিতিতে কিসের নির্বাচন, কেমন নির্বাচন, এবং আজকে আমরা দেখছি যে জামাতের একটা বিশাল মহাসমাবেশ হয়েছে, 10 লাখ মানুষ তাদের সেখানে মানে জমায়েত করবার তারা আশা প্রকাশ করেছে এবং আসলে অনেক মানুষ এসেছেন। এবং সেই অনুষ্ঠানটিতে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি, যদিও আমি দেখলাম যে এনসিপিকে জানানো হয়েছে। আপনাদের এই যে দীর্ঘদিনের রাজনৈতিক সহযোগী আমি বলবো, এই জামাত কি বিএনপিকে কোনো মেসেজ দিতে চাচ্ছে আগামী নির্বাচন ঘিরে? প্রত্যেক রাজনৈতিক দল তার নিজস্ব উদ্দেশ্য আছে, আদর্শ আছে, ইশতেহার আছে, সে আগামী। আমরা দেখেন ন্যূনতম কর্মসূচি ছিল যে স্বৈরাচারের বিরুদ্ধে বাংলাদেশের ভোটাধিকার, মানুষের ভোটাধিকার ছিল না, মানুষের লঙ্ঘন করছিল, সাংবিধানিকভাবে দেশ চলছিল না, এই জন্য আমরা ন্যূনতম কর্মসূচিতে আমরা আন্দোলন করছি ঐক্যবদ্ধভাবে। আমরা এটা সবসময় বলে আসছি, কিন্তু আওয়ামী লীগ তো আমাদের গালি দিত সবসময়, বিএনপি জামাত,
বলতে সবসময় বলতাম যে আমাদের নিজস্ব কর্মসূচি আছে, ওদের নিজস্ব কর্মসূচি, আমরা ন্যূনতম কর্মসূচিতে করছি, ওরা তো করেছিল, এই আওয়ামী লীগ তো করেছিল। সিএই সালে একসঙ্গে ইলেকশনে যায়নি, এরশাদের আন্ডারে বিএনপি যায়নি, বেগম খালেদা যায়নি। তারপর 96 সালে বিএনপি তো আন্দোলন করছিল না, জাতীয়বাদী জামাত একসঙ্গে, আওয়ামী লীগ সহ। তো এই শোন, এইটা আবার দেখেন স্পষ্ট হয়ে গেছে। আসলে আমরা ওই সময় ন্যূনতম কর্মসূচির বিরুদ্ধে গণতন্ত্রের জন্য মানুষ ভোটাধিকারের জন্য আন্দোলন করেছিল, কিন্তু ওরা ওদের কর্মসূচি নিয়ে চলে গেছে। এখন নির্বাচন চায় না কেন? আর 16 বছর তো আন্দোলন করে নির্বাচনের জন্যই। জামাত কি নির্বাচন চাচ্ছে না এরকম, মানে বলছে যে আপাতত পরিবেশ নেই, বিভিন্ন রকম আপাতত পরিবেশ তো কে জামাত কি আপনাদেরকে কোনো চাপে রাখতে চাচ্ছে, আসন ভাগাভাগির কোনো ব্যাপার থাকতে যাচ্ছে? মানে 91-তে যেমন বিএনপি তাদেরকে 68টা আসন এক ধরনের সমঝোতা হয়েছিল, সেই রকম কোনো জায়গায় কি জামাত বিএনপিকে ফেলতে যাচ্ছে এখন? আমার মনে হয় না, এখনো কোনো এরকম কোনো কিছু নেই আমার মনে হয়। তারা কি এমন কোনো মেসেজ দিতে যাচ্ছে যে তারা অনেক বড় দল, বিএনপিকে একটু সাবধানে চলতে হবে? না, ওরা বিএনপি না, বিএনপির সাবধানের ব্যাপার না, বিএনপিকে তারা সিদ্ধ চাচ্ছে না। আচ্ছা। তারা আসলে এখন তো একটা সরকার, তার অন্তর্বর্তী সরকার, তারা মনে করে সরকারের অংশ, তার ব্যবসা বাণিজ্য করতেছে, ব্যাংকে অনেক ব্যাংক, অনেক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হয়ে গেছে, মনে সরকারের অংশ। যেমন এনসিপি মনে করছে তাদের লোকে তো এখন এনসিপির তো প্রতিনিধি অলরেডি সরকার আছে, তারা মানে সরকার আছে, এনসিপির প্রতিনিধি না, মানে তারা একসাথে আন্দোলন করেছে, একসঙ্গে আন্দোলন করছে, ও রয়ে গেছে, ওরা রয়ে গেছে এখানের মধ্যে, এরা এখানে চলে আসছে। এই আবার যে ওইখান থেকে প্রতিনিধিশিপ চলে যাবে বা ইলেকশনও করতে পারে পদত্যাগ করে, সেটা তো সামনে আছে। তো ওদের দলের লোক তো প্রতিনিধি দল, ওরা মনে করছে সরকারি ভাব, কিন্তু এটা তো ওই ভাবের জন্য যে কদিন থাকা যায়। আর ধরেন উপদেষ্টা পরিষদে কিন্তু সমস্যা আছে একটা। উপদেষ্টা পরিষদ আমি সবসময় বলি, এটা 3-4 জন বা 5 জন ছাড়া, 4 জন ছাড়া এরা 4-5 জন ছিল, এরা 3-4 জন এরা আন্দোলন সংগ্রামে ছিল বা বিবৃতি বক্তৃতা দিয়েছিল। বাকি যারা উপদেষ্টা পরিষদ তারা কেউ তো কোনো 15 ইয়ার্সে তারা কোনো প্রতিবাদ করে, এরা বিবৃতির জন্য দেয়নি সরকারের বিরুদ্ধে। তারা আন্দোলনের সঙ্গে তাদের সম্পৃক্ততা নাই, কমিটমেন্ট নাই তাদের, তারা উপদেষ্টা হয়ে গেছেন। তারা এখন যতদিন ইচ্ছে হয়তো তারাও অনেক বিস্তৃত করছে, সরকারকে বিভ্রান্ত হচ্ছে যে মানে চালাই যায় না, যখন থাকা যায়। তারপর সংস্কার কমিশনের কি চেয়ারম্যান কতক্ষণ করছে, এটা কোথায় ছিল? এরা এসে মানুষ যুদ্ধ করে আন্দোলন করে সংগ্রাম করে দেশ স্বাধীন করছে আওয়ামী লীগ থেকে, এরা এসে বিদেশ থেকে এসে সংস্কার করতে, আবার বিদেশি বিডি মেম্বারশিপ নিয়ে আসে, আইব খানি বিডি মেম্বারশিপ নিয়ে আসছে ডেমোক্রেসির বদলে। আর আমরা ডেমোক্রেসি যুদ্ধ করছি। এত এই যে কেন আপনার জুলাই 21 আন্দোলনটা করলো, সরকার জবাবদিহিতা ছিল না, সরকার আদালতকে ব্যবহার করে, সুপ্রিম কোর্টে ব্যবহার করে কোটাকে তারা স্থায়ীকরণ করছে। এইটা আন্দোলন ছিল, এতে কোর্ট ব্যবহার করছে, আপনি কোর্টকে ব্যবহার করছে। আমাদের ক্যাডার গভর্নমেন্ট ছিল, বাতিল করলো কে? সুপ্রিম কোর্ট। আপনার 16 অ্যামেন্ডমেন্ট, সেটা সুপ্রিম কোর্ট রায় দিল, বাতিল করে দিল সরকার 16 অ্যামেন্ডমেন্ট। আওয়ামী লীগ এক নেতা বললেন যে রায় প্রত্যাহার করতে হবে, নতুন রায় বসতে দেওয়া হবে না। সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাকে বসতে দেয় নাই। বিচার ব্যবস্থা সংস্কারের কোনো উদ্যোগ আমি আসছি, ক্যান্সার রোগী মানে দিচ্ছি, আমি ক্যান্সার না, আপনি ক্যান্সার যাইতে হবে বিদেশে, জোর করে উঠে দিল প্লেনে। তারপর চেক আপ টেকআপ করে বললেন আমি যখন চেক আপ করছি, ঠিক আছে আমি দেশে আসতে চাই, বলেন না এখানে আসতে পারবেন না, আপনি পদত্যাগ করতে হবে। সমুদ্র লেখা আছে যে সহজে পদত্যাগ পত্র জমা দিতে হবে রাষ্ট্রপতির নিকট। বলে ওগুলো লাগবে না, কি সংবিধান, আপনি ওইখানে থাইল্যান্ডে ব্যাংককে আপনি পদত্যাগ করেন, করে চলে গেছে। এখন রিফিউজি সে তো এক বিচারক কী করলো, ক্রেডিট কার্ড, এডিশনাল ক্রেডিট কার্ড আপনি ছেলের দিলেন, ভাইকে দিলেন, সেটা কোনো মামলা হয়নি, আর পৃথিবীতে কোনো মামলা হয়নি, একমাত্র তারেক রহমানের বিরুদ্ধে মামলা হয়েছিল মানি লন্ডারিংকে। আবার মামলা করার পর গিয়ে আওয়ামী লীগের মন্ত্রী বক্তৃতা দিচ্ছিল, হ্যাঁ তারেক রহমান মানি লন্ডারিং আইনে তো মামলা চলে না, খালাস করলো, খালাস হয়ে গেল। খালাস হইলো কেন, দিল কেন? বিচারকদের দুদক বাদী ছিল, বাদী ধরতে চায়, অ্যারেস্ট করতে চায়, পুলিশ ধরতে চায়, পদ্মলো পালাই গেছে, পালাই গিয়ে পারে মালয়েশিয়া চলে গেছে, তার ওয়াইফ মারা গেছে, থাকতে পারেনি। কি সংস্কার এগুলো? এগুলো আমি বলছি এটা কোনো ভ্যালুই নেই আনলেস বিচার বিভাগ স্বাধীন না করেন। বিচার বিভাগ সচিবালয় আনতেন যদি, কারণ সংবিধান রক্ষক হলো ওই বিভাগগুলো সুপ্রিম কোর্টের ব্যবহার করে যত মানে অপকর্ম হয়েছিল এই বাংলাদেশে। সংস্কার আপনারা করেন, কিন্তু এই সংস্কার রক্ষা করবে কে? সংস্কারের বিরুদ্ধে যদি এক্সিকিউটিভ অর্থাৎ নির্বাহী বিভাগ যদি কোনো স্টেপটা যদি সুপ্রিম কোর্ট তখন বলবে যে ইয়েস, এই সে ইলিগাল,
ইলিগাল। তো এই সাংবিধানিক এখন প্রতিষ্ঠানগুলি আমার দেখেন আজকে ধরুন সব সংস্কারের সময় কাটাচ্ছে, বিচার বিভাগ সংস্কারের ন্যূনতম কোনো অগ্রগতি নেই। আচ্ছা, একটা আইন করছে, সেও বৈষম্য বিরোধী সরকার আইন করছে, কোনো আইনজীবী রাখে না প্রতিনিধি, বিচারকের প্রতিনিধি রাখছে। তাই তারপরে আমি বলতে চাই না, একটা আইন তো করছে, ধন্যবাদ। আমি এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির প্রশ্নে আসবো। আমি একটু বিএনপির রাজনীতিটা বুঝতে যাচ্ছিলাম। গেল কয়েকদিনের মধ্যে আমি দেখলাম যে যুবদল একটা স্লোগান দিচ্ছে, আমি একটু এক্স্যাক্টলি স্লোগানটা বলি, সেটা হচ্ছে শুনে রাখো রাজাকার এদেশ আমার বাপদাদার। তো বিএনপির রাজাকার কার্ড খেলার এখন প্রয়োজন হচ্ছে কেন? মানে এটা তো একসময় আওয়ামী লীগ খেলতো। এটা ধরুন মাঠ পর্যায়ে ওই তারেক রহমান সাহেবকে, উনি তো ভদ্রলোক, উনি তো লন্ডনে আছে, উনি তো দলীয় ফোরামে বক্তৃতা দিচ্ছে, উনি তো কোনো কারোর গালাগালিয়ে করে না, কিছু করে না। হঠাৎ করে সোহাগ হত্যাকাণ্ড ঘটনা তো চলে আসছে, তার চোরা তার নিয়ে মারামারি, তাদের মধ্যে একটু ঘটনা করছে, মারা গেছে। বিএনপিরই দুইটা গ্রুপ মারামারি করে মারা গেছে আর কি। বিএনপি সব আওয়ামী লীগ আছে নাকি? অনেকে বলে যে আওয়ামী লীগ তো নাই, এইসব বিএনপি সবই বিএনপি। যাই এগুলো বললাম, তার মানে কি আওয়ামী লীগের লোকজনই বিএনপিতে তার মেম্বারশিপ আছে নাকি? যার জানেন তো যে অ্যারেস্ট হয়েছে, যারা অ্যারেস্ট হয়েছে তাদের মেম্বারশিপ আছে? তাদের প্রত্যেকেরই তো দেখা গেছে না, যে তাদের BNP তার মেম্বারশিপ দেখেন আপনি, মেম্বারশিপ আছে? মোটো নাই, বুঝছেন? বলতে বক্তৃতা অসুবিধা নাই তো, কোনো ট্যাক্স দিতে হয় না, কোনো রকম পেনাল্টি নেই বাংলাদেশে। এখন ওইটাই কেন্দ্র করে হঠাৎ করে তারেক রহমানকে, জিয়া রহমানকে তারা অসম্মানের বক্তব্য রাখছে কেন? হোয়াই? তারেক রহমান কি না করলো তোমাদের জন্য, জামাতের জন্য? 16 বছর আন্দোলন সংগ্রাম করছো, তোমাদের 18 সালে অস্তিত্ব না থাকবে না তোমাদের। বিএনপির ধানেশিনে মার্কা দিয়েছে জামাতকে নির্বাচন করার জন্য, অন্য কোন দল করতো? জামাত করতো? কোথায় কোইন্সিডেন্ট হয়েছে? দেশে জেনে তো কত লোক মারা যাচ্ছে, তারেক রহমানকে ইনভলভ বলুন কেন? হয়তো এই কিছু মাঠ পর্যায়ের কর্মী সহ্য করতে পারে না, এই জন্য স্লোগান দিচ্ছে, আমি মনে করি। এটা বেসিক তো কোনো বড় দল তো কোনো বলে নাই দলের। জামাত ইসলামীকে আপনারা কি ধরনের দল হিসেবে ধরেন আর কি? মানে জামাত ইসলামীকে আপনারা কি ধরনের দল হিসেবে ধরে রাখেন? মানে এই দলটার তো 71-এ একটা অবস্থানের কারণে প্রশ্নবিদ্ধ ভূমিকা রয়েছে, অথচ এই দলের সাথেই তো আপনাদের বিভিন্ন সময় সখ্য ছিল। আবার আমি যদি ধরে নেই যে আপনাদের প্রথম প্রধানমন্ত্রী তিনিও বিতর্কিত ছিলেন, শাহ আজিজুর রহমান, এবং 91-এর ইলেকশনে জামাতের সাথে কোয়ালিশন ছিল। মানে জামাতকে নিয়ে আপনাদের চিন্তাটা কি বা ভাবনাটা কি? ওরা ওদের রাজনীতি করতেছে, ওদের সেই ধর্মভিত্তিক রাজনৈতিক দল, ধর্মভিত্তিক রাজনীতি দল। অবশ্যই ইদানিং তাদের মধ্যে একটু সংস্কার আসছে, তারা ওই জামাত ইসলামী হিন্দু সাগর করছে শুনছিলাম, ধর্মভিত্তিক রাজনৈতিক দল। তাদের নিজের কর্মসূচি তারা করে যাবে, সেটা দেখতে পেলেন, জনগণ যদি সমর্থন দেয়। উই আর ডেমোক্রেট, বাংলার জাতীয় দল ডেমোক্রেসি বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে। এখন এই ডেমোক্রেসি যারা জিতবে তারাই সরকার গঠন করবে, সংসদে আসবে। এটা কোনো রাজনৈতিক দলের, একটা রাজনৈতিক দল আরেকটা দল কি বলবে? এটা বলা উচিত নয়। আপনাদের একটু আগে আপনি বলছিলেন যে আওয়ামী লীগেরও তো একটা ভোট ব্যাংক আছে। তা আমি বাংলাদেশের ইতিহাসের সবগুলি নির্বাচন খেয়াল করছিলাম, আমি দেখলাম যে সবচেয়ে কম বোধহয় 1979 সালে, মানে যখন বিএনপি ক্ষমতায় আসলো, সে সময় তারা পেয়েছিল 25% ভোট। এরপর 26, 30, 32, 40 পর্যন্ত তাদের আছে। এখন সামনের যে নির্বাচন, এটা বোঝাই যাচ্ছে যদি নির্বাচন ডিসেম্বর বা ফেব্রুয়ারিতে হয়, সেখানে আওয়ামী লীগ থাকছে না, যেহেতু নিষিদ্ধ দল। এই যে আওয়ামী লীগের ভোটটা, এই ভোটটাকে বিএনপি টানার কোনো চেষ্টা করছে নাকি, বা বিএনপিকে আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো চেষ্টা করছে নাকি? কারণ এনসিপি নেতা নাহিদ ইসলাম বলছিলেন যে আওয়ামী লীগের নতুন পাহারাদার হচ্ছে এখন বিএনপি। মাঠে তো তাই বলে না, নাহিদ ইসলাম যে কথা বললেন, জি, মাঠে তো তাই বলে না। মাঠে কি বলে? মাঠে তো বিএনপির লোকজন আন্দোলন সংগ্রাম করছে, জেলে গেছে, ভাই হারাইছে, বোন হারাইছে, গুম হয়েছে। আমার নির্বাচন এলাকায় 4টা সময় 10,000 নেতাকর্মী আসামি ছিল। ঈদও মা বাবার সঙ্গে বাড়ি যেতে পারে নাই। মা বাবা মারা গেছে, কবর দিয়ে থেকে সেখান থেকে পুলিশ ধরেছে, অ্যারেস্ট করে নিয়ে গেছে, এরকম ঘটনা আসছে। এই গত 15 বছরে 22 জন নিহত হয়েছে আওয়ামী লীগ বা আইন শৃঙ্খলা পুলিশ র্যাব দিয়ে। 10 জনের হাত দেওয়া পায়ে গুলি করছে বিকলাঙ্গ। বিএনপির উপর তো নির্যাতন ছিল অবর্ণনীয়। এই ধর বিএনপি কি কারণে ওদের সঙ্গে কম্প্রোমাইজ করবে? এখন আমরা মাঠে কিন্তু অন্যটা, মানে মাঠে অন্যান্য দল, যেখানে আমরা কঠোর যে আওয়ামী লীগের কোনো লোককে দলে নেওয়া যাবে না, সেখানে তো ওনারাই তো ওনাদের লোকজন ওদেরকে শেল্টার দিচ্ছে।
ওনার আন্দোলন ছিল ওই কারণে গিয়া এনসিপি তো একটা পুরো অনিবন্ধিত দল, বাচ্চাদের দল বলেন আপনারা, লোকজন তারা কিভাবে শেল্টার দেয় ও তো আপনি আপনি যান না, আপনি যদি 3-4 দিন থাকেন, যদি জি নোয়াখালী জেলা হেডকোয়ার্টারে বা সারা বাংলাদেশ জেলা হেডকোয়ার্টারে যান বা উপজেলা যান, সেখানে জামাত ইসলাম যাইব, ইউপির লোকজনও যায়, এনসিপির সমন্বয়কটা দেখা যাইছে। আর আমি এটা খুব অপছন্দনীয় আমার কাছে, এই যখন আইন শৃঙ্খলা বাহিনী তার নিয়ন্ত্রণ আনতে পারছে না, তাদের দুর্বলতা আছে। এই ওসি হিসাব তার নতুন জন্ম নেয়নি, 1 বছর আন্দোলনের পর জন্ম নেই, ওসি হয়নি তো, যেটা আগেও কাজ করছে। হঠাৎ করে স্টিমার লাগাই দেবে যে আপনি স্বৈরাচারের দোষর, একটা তাদের ভয় কাজ করে পুলিশের, সেটা ঠিকই আছে। কিন্তু সন্ধ্যার পরে আমি আগে বলতাম যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ক্লাব হয়ে যেত এই আপনার থানাগুনা। এটা আপনার এলাকার কথা? আমি সারা বাংলাদেশি, আচ্ছা, সারা বাংলাদেশে। এখন দেখেন আবার বিএনপিও যায়, জামাতেও যায়, এনসিপিও যায় সন্ধ্যার পরে। কি মামলা করতে আসবো, নেতারা ডাকে, আপনি থাকবেন একটু, ওয়াই থানা গোলঘরে সালিশ করবে, সালিশ হিসেবে দেখা যায় বিএনপি জামাতের লোকজন সালিশ করে, এনসিপির লোকজন সালিশ করে, ওয়াই? আপনি কীভাবে আপনি নিয়ন্ত্রণ আনবেন? আপনি অভিজ্ঞতা আমি মনে করি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যদি স্টেপটা নেন ভালো হবে। থানাতে কেউ যেতে পারবে না বিনা প্রয়োজনে, আড্ডা মারতে পারবে না, এবং যদি থানা যেয়ে যাবে হাজির রেখাতে রাখুক, রেকর্ড রাখুক, কারা কারা ঢুকছে থানার মধ্যে, তার নাম রিপোর্ট, তার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার রিপোর্ট থাকা উচিত। তার মানে সবাই এখন সুপারিশ করছে, ইনক্লুডিং না, আমি বললাম আর বলা উচিত, বুঝেছি। whoever enter into the police station, ফাইন, he has to record his name. আমরা একটা ছোট বিরতি আমি নিয়ে আবার যদি আলোচনা তাহলে করি। জি। অর্ধেক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ চলে আসবে। কারণ আমার আপনার বড় ভাই, আমি থানায় আড্ডা মারতেছি, আপনার ছোট ভাই যান না, আপনার ক্রাইম করতেছেন, মানে বড় ভাই থানায় যায়, এই যে সাহসটা, এই সাহসটা দিতে চাই না। চলছি হবে যে ওই এলাকায় সন্ত্রাসীরা ভয় পাবে, এখন ভয় ভেঙে গেল তাদের। আমি মনে করি আমার মনে স্বরাষ্ট্র একটা স্টেপ নিলে এটা আমার ইন জেনারেল বলছে একটা সার্ভিস। বুঝেছি। আমরা একটা ছোট বিরতি নিয়ে আবার আলোচনাটা আসি। দর্শক, মুক্তমঞ্চ অনুষ্ঠানের সময় হলে একটা ছোট্ট বিরতির, ফিরছে একটু পর, সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন মুক্তমঞ্চ, অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানি মির্জাপুর, এবং আজকে আমার অতিথি হিসেবে রয়েছেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, বিরতির পর আবারও আপনাকে স্বাগত। গোপালগঞ্জের রিসেন্ট ঘটনাটা মানে সারা দেশে তোলপাড় তুলল। নতুন একটা দল, যে দলটার এখনো পর্যন্ত রাজনৈতিকভাবে নিবন্ধন হয়নি, তারা একেবারে আওয়ামী লীগের দুর্গে চলে যাবার মতন সাহস দেখালো। তার আগে বলছিল পদযাত্রা, সেখানে সেটা হয়ে গেল মার্চ টু গোপালগঞ্জ। তো তাদের এই কর্মসূচিকে কি আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন, নাকি বলবেন যে এটা অনেকটা অপরিপক্কতা ছিল, কারণ এরপর তো আরও অনেক ঘটনা হয়ে গিয়েছিল, বা এখানে কোনো উস্কানি ছিল নাকি বলে আপনার কাছে মনে হয়? বর্তমান গোপালগঞ্জের ঘটনাটা অত্যন্ত দুঃখজনক, এবং দেখছে তো সবার, প্রত্যেকটা মানুষেরই প্রত্যেক জায়গায় অধিকার, যাওয়ার অধিকার আছে। আমি বলবো এটা অপরাধ যেটা হয়েছে, এটা নিন্দনীয়। এনসিপি নেতারাও তাদের পরিস্থিতি বুঝে চিন্তা করে, তাদের নিচের লোকজন ছিল নিশ্চয়ই, পরিস্থিতি বুঝে তাদের কর্মসূচি দেওয়া উচিত ছিল। সো হয়তো আর সারা বাংলাদেশে ঘুরে এসে তারপর লাস্ট শেষের দিকে যেতে পারতেন, তাহলে তো ভালো হতো একটু, এটা আর কি। আর গোপালগঞ্জ তো এটা আওয়ামী লীগ যে কর্ম করছে লাস্ট 15-16 ইয়ার্সে, পত্রপত্রিকা আসতেছে, থলির বের হয়ে গেছে। এখন এই ডিপেন্ড করা খুব ডিফিকাল্ট, আওয়ামী লীগের পক্ষে থাকা খুব ডিফিকাল্ট, কেউ যদি কোনো কথা বলে খুব ডিফিকাল্ট। তো আপনি যদি রাজনীতি করতেন না, তাহলে তো হয়তো এরকম সিচুয়েশন হতো না। রাজনীতি করে যদি রাজনীতিভাবে মোকাবেলা করতে ইচ্ছা করলেন। আর এখন শুনেন, মিলিটেন্সি ভেরি ইম্পর্টেন্ট। মিলিটেন্সি কিন্তু আপনার উগ্রতা কিন্তু কোনো সময় কিন্তু আপনাকে ফল দেবে না। মিলিটেন্সি উইল নট গিভ ইউ এনি টাইপ রেজাল্ট ইউ। আপনার কি মনে হয় যে এই ঘটনা সরকার ইচ্ছে করেই ঘটতে দিতে পারে? কারণ অনেক আগের থেকে অনেক দিন ধরে অনেক ঘটনা হচ্ছে, এবং এটার জন্য তারা দায়ী, এই এনসিপিও দায়ী, জামাত ইসলামও দায়ী। জামাত ইসলাম কেন দায়ী? কারণে কি, একটা আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে একটা ঐক্যবদ্ধ আন্দোলন চলছিল।
এই পুরাতনকে ঘটনায় কেন্দ্র করে হঠাৎ করে কাদা চলে শুরু করলো এনসিপি এবং জামাত ইসলাম। বিএনপিওর থেকে দুই চার কিছু কথা বলা উত্তর দেওয়া হলো। এ তো জাতীয় পর্যায়ে মানুষ মনে করলো যে এদের মধ্যে ঐক্যটা মানে জুলাই আগস্ট বা সারা 15 বছর ঐক্যটা ভাঙন সৃষ্টি হয়ে গেছে। তো সেই সুযোগ সেই কারণেই আপনি এই বিদ্যমান ভাগ্যটা দেখুন হলো প্রকাশ্যে আসলো, তারপরে কিন্তু ঘটনা ঘটলো। হয়তো ঐক্যবদ্ধ থাকলে এরকম ঘটনা ঘটতো না। তো বিএনপির অনেক নেতাকর্মীরাই বলেছেন পরবর্তীতে একেবারে হাই লেভেল থেকে যে তারা এনসিপির পাশে আছে, কিন্তু যখন এই ঘটনা ঘটলো বিএনপির কোনো নেতাকর্মী ছাত্র দলের কাউকে সেখানে আসলে দেখা গেল না যে এনসিপির পাশে থাকবে বা থাকার জন্য, মানে কেউ গেল না। আজকে জামাতের সমাবেশ ছিল না, জি, সেখানে এনসিপি ডাকছে, এনসিপি বক্তৃতা দিচ্ছে, হয়তো এনসিপি নেতার বক্তৃতা দিচ্ছে, বিএনপিকে ডাকেনি, বিএনপি বক্তৃতা দেয়নি। তো এনসিপির মিটিংয়ে বিএনপির দাওয়াত দিচ্ছে নাকি, আমাদের গোপালগঞ্জে বিএনপির নেতা করে দাওয়াত দিলে সে বিএনপি নেতা কর্মীরা যাবে, সেখানে দাওয়াত দিলে নিশ্চয়ই যেত। আচ্ছা, এই ঘটনায় 4 জনের প্রাণ গিয়েছে, তাকে আপনি কিভাবে দেখছেন? মানে আমি দেখলাম যে উপদেষ্টারা রীতিমতন মনিটরিং করছিলেন যে কি হচ্ছে সেখানে, তারপরও 4 জনের প্রাণ গেল। আমি বলছি তো প্রথম হলো এটা তো নিন্দনীয় ঘটনা, দুঃখজনক ঘটনা। পাশাপাশি সরকার অনেক কিছু সফলতা থাকতে পারে, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকার নিয়ন্ত্রণে নাই পুরোপুরি। তাইলে তো জামাত যে অভিযোগ করছে যে এই অবস্থায় নির্বাচন সম্ভব না, তাইলে তো তাই দাঁড়ালো। এখন পরিস্থিতি তারাই করছে, নির্বাচন আরও কি হবে পরে চিন্তা করছে। নির্বাচন যত পিছাবে নির্বাচন হবে না বাংলাদেশে। এমন কি হতে পারে যে বিএনপি বাদে অন্য দলগুলি নির্বাচন পেছানোর জন্য এমন বিষয়গুলি দিকে নিয়ে যাচ্ছে? এরকম সিচুয়েশন হবে, একটা 18 কোটি 19 কোটি মানুষের দেশ এখানে মধ্যে, এখানে তো সিচুয়েশন থাকবে, কিন্তু নির্বাচন হবে না কেন? হু আর ইউ টু সে? আপনাকে কে ম্যান্ডেট দিল নির্বাচন চাই না? নির্বাচন থাকে না, বাইরে থাকে না। আপনি চাই না মনে হয় কেউ বলে নির্দিষ্ট সংস্কার ছাড়া হবে না। আপনার সমস্যার জন্য কি জাজ বসে থাকবে? আপনি কি চান এখানে একটা সরকার থাকুক, প্রসিকিউশন সরকার, এটা ডিক্টেটর হোক, একনায়ক সরকার হোক, জবাবদিহিতামূলক? যে জবাবদিহি সরকার নাই বলেই তো আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন হলো। আড্ডা সরকার পাঠাই দিয়ে বলেন সে সব বছর চালাবে, জবাব দিয়ে নাই। তাহলে এটা তো যদি আমার আন্দোলনই ছিল, যারা এসব কথা বলে নির্বাচন চায় না, নির্বাচন পিছাও, এই সরকার রেখে দেওয়া ক্ষমতায়, তারা তো এক নায়কের দোষর, তাদের ক্ষমতা বসালে তারা একই কাজ করবে যারা দাবি করছে। তারা আসলে ব্যাপারটা না, ব্যাপার হলো তারা জনগণের মুখোমুখি হতে চায় না, তারা ভয় পায় জনগণকে। যান মাঠে আসেন, নির্বাচনে যান না। কিন্তু অভিযোগ আছে যে লেভেল প্লেইং ফিল্ড নেই, আপনি বলছেন আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো না, তো এমন অবস্থায় ভালো না বলে আপনি নির্বাচন বন্ধ করে রাখবেন না আপনি? কারণ এই সরকার কোনো জবাব দিতে নাই, এই সরকার যা মন্ত্রীরা কোনো জবাব দিতে আছে উপদেষ্টাদের। মনে আছে আপনার ওয়াল ইমরান সরকারের সময় ফখরুদ্দিন সাহেব কোথায় ছিলেন? বিদেশে ছিলেন, তাকে এনে শপথ করালেন আপনি। 2 বছর তো লুটপাট হলো, 2 নেত্রী গ্রেপ্তার করলো, সকল নেতাদের গ্রেপ্তার করলো, সব লুটপাট করে টাকা নিয়ে গেল। ইলেকশন শেষ হলো, শেষ পাওয়ার হ্যান্ড ওভার পরের দিনে একদিন পরেই ফখরুদ্দিন সাহেব চলে গেলেন বাংলাদেশ ছেড়ে। আর আসছে যারা চেহারা দিতে আসছে, এই হলো অনির্বাচিত সরকার ফখরুদ্দিন আহমেদ। আবার এখন ভাকসিন তো এদেরকে, এরা পলিসি বানাচ্ছে, এরা চুক্তি করতে চাচ্ছে, চিরাং পোর্ট দিয়ে দিতে চাচ্ছে এদের। হুয়ার দে বিপ্লবের না বিপ্লবী সরকার না, দিস ইজ কনস্টিটিউশনাল গভর্নমেন্ট। এটা সাংবিধানিক সরকার, বিপ্লবী সরকার না এটা। কারণ সংবিধান আর্টিকেল 116 অনুযায়ী 106 অনুযায়ী রেফারেন্স দিয়েছে, 106 অনুযায়ী রেফারেন্স সুপ্রিম কোর্ট অ্যাপ্রুভ করেছে, তারপর শপথ হয়েছে। তাদের কি সংস্কার করার ম্যান্ডেট আছে নাকি আপনার কাছে কি মনে হয়? ঐক্যবোধ খেলে কোনো অসুবিধা নেই, কেউ যদি বলে যে না ইউ ডোন্ট হ্যাভ দ্য ম্যান্ডেট, আপনার ক্ষমতা নাই, ফিনিশ। এবং তারা যাচ্ছে বাক্সাল বানাতে চায়, তারা কর্মসূচি দিচ্ছে, সংস্কার কমিশন কি ঐক্যমত কমিশন, তারা এই যে এটা একমত হয় না, একমত হয় না, হু আর ইউ টু সে? প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব একটা কর্মসূচি আছে, নিজস্ব ইস্তেহার আছে, আদর্শ আছে, উদ্দেশ্য আছে। জামাত ইসলাম বিএনপি কি এক হবে? বিএনপি আর আওয়ামী লীগ কি এক হবে? এনসিপি আবার জামাত ইসলাম এক হবে? নিশ্চয় না। আপনি সব মৌলিক বিষয়ে আপনি একমত করছেন। মৌলিক বিষয় হলো স্বাধীন বিচারের অবস্থা, বিচার সচিবালয় দাও,
বা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে ঠিক করার ব্যাপার, এগুলো ওই সাংবিধানিক প্রতিষ্ঠানেই তো বিএনপির সাথে ঝামেলাটা হয়ে যাচ্ছে। না এবং না, আপনি BNP কেন তো আপনি change করতে আপনি যাচ্ছে বাধ্য না। করবেন কেন? আপনি বাধ্য করবেন কেন? তাইলে আমাকে বাধ্য একটু করতে ব্যারিস্টার- আপনার আপনি ইউ ডোন্ট হ্যাভ দ্য ম্যান্ডেট। ব্যারিস্টার মাহমুদুল খোকন, তাইলে একটু আমাকে বুঝিয়ে বলেন তো, এই সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো যেগুলো দিনের পর দিন আওয়ামী লীগ দলীয়করণ করে একেবারে নিশ্চিহ্ন করে দিয়ে গেছে, সেই প্রতিষ্ঠানগুলির জবাবদিহিতা কিভাবে তাহলে ঠিক হবে? নির্বাচিত সরকার বুঝবে, নির্বাচিত নির্বাচিত সরকার সরকার তো এর আগে করেনি, আপনারাও ছিলেন, আপনারাও যে করেন। আসুক না কেন, যাকে এনসিপি যদি বিএনপির উপর মানুষ সেই জায়গায় ভরসা রাখবে এনসিপির উপর কিভাবে? সরকার এনসিপি জনগণ এনসিপি ভোটটা যদি এনসিপি সরকার গঠন করবে তো নাই সাহেব ঠিক করবে, অসুবিধা আছে কোনো আপনার? আমার তো আপত্তি নেই। না, ধরেন আমরা ধরে নিচ্ছি যে বিএনপি আসছে, কেন আপনি ধরবেন কেন আপনি? মানুষজন বলছে সেই জন্য। না না, এনসিপি বলছে 300 তারা পাবে, ওই জন্য বলছেন বিএনপি আসবে। আমরা তো বললে বিএনপি ক্ষমতা আসবে, আমরা বলছি নির্বাচন চাই। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান কখনো বলেন আমরা বিএনপি ক্ষমতা আসবে, আমরা নির্বাচন চাই, সুষ্ঠু ফেয়ার ফ্রি নির্বাচন চাই, আমরা চাই। ওদের বলে ওটা জনগণকে ফেস করতে চায় না। আজকে একটা সরকারকে রেখে দিচ্ছে, অনির্বাচিত সরকার রেখে দিতে চায় কেন? এই জামাত ইসলাম কখনো বলছে পিয়ার পদ্ধতির কথা? বলেন কখনো বলছে? জামাত ইসলাম জন্মের পদ্ধতি শুনছেন কখনো? না, বলেছে কিন্তু তাদের গোলাম আজম কখন- সাহেবের একটা বইও লেখা আছে এটা নিয়ে। গোলাম আজম সাহেব পিয়ার আমি পদ্ধতি নিয়ে গোলাম বইও আজম লিখেছে। গোলাম আজম বই তো এখানে আলোচনার বিষয় না। জামাত ইসলাম কোন কর্মসূচিতে আনছে পর্যন্ত? জামাত আমাদের সঙ্গে তো আন্দোলন করছে, আমাদের সঙ্গে তারা নির্বাচন করছে, কখনো বুক শুনি নেই বলতে। এখন পিয়ারটা কি? পিয়ার হলে কোন ক্যান্ডিডেট থাকবো না? জামাত ইসলাম ধরেন যে জিনিসটা আমার কাছে, আমিও শ্রদ্ধার সাথে বলছি জামাত ইসলামকে, না, নিম্ন কক্ষে না, পিয়ার না, ধরেন না, না, মেনে কোনো নিলাম যে- কক্ষে হবে না। কিন্তু উচ্চ কক্ষে না কোনো হলে তো কক্ষ- একই তো না না, বিষয়টা কোনো দাঁড়ায় কক্ষে না। হবে না। আপনি কেন হবে? আপনি ভোট পাবেন না, আপনি কিসে প্রতিনিধিত্ব করবেন? উচ্চ কক্ষ নিম্ন আপনি ভোটে কক্ষের ব্যালেন্সিংয়ের জন্যই তো আপনি করা ভোটে যাবেন, আপনি ভোটে যাই জিততে প্রতিনিধিত্ব করবেন আপনি। হয়। করে আপনি নিম্ন কক্ষে নিলেন, আপনি কিন্তু সব জায়গায় হবে, কোথাও অনির্বাচিত কক্ষেও আসতে পারবে না কোথাও। উচ্চ কক্ষ তো এমনিতে অনির্বাচিত। অনির্বাচিত আপনি কেন আনবেন অনির্বাচিত? এইভাবে আনবেন কেন? প্রফেশনাল রিপ্রেজেন্টেশন আপনি কি জামাত ইসলাম দেখেন, আমি বলি ওনাদের ডবল ইনস্টাম দ্বৈত নীতিতে দেখাচ্ছি। ওনারা কিন্তু পিয়ারের কথা বলেন, হ্যাঁ, পিয়ার পদ্ধতিতে কিন্তু কোন ক্যান্ডিডেট থাকবে না, দলের মার্কা থাকবে, জনগণ যত পার্সেন্ট ভোট তত পার্সেন্ট মার্কা দিবে, সে মার্কা ভোট দিবে। এখন ধরেন এর মধ্যে ধরেন কে পারলো 40% ভোট, কে পারলো 10% ভোট, কে পারলো 1% ভোট, কে পারলো 20% ভোট। সক্কু মিয়ার একটা দল রেজিস্ট্রেশন হয়ে যাবে নতুন, ধরলেন হোক্কা বার্কা। সক্কু মিয়ার কোনো আদর্শ নেই, উদ্দেশ্য নেই, সংবিধানও বোঝে না। বাংলাদেশের সবাই তো গ্রামের রাজনীতি বুঝে ধরল। সক্কু মিয়া এখন 300 আসনে নমিনেশন দিল, মানুষ এটা মাক্কার হোক্কা বার্কা দিল। তো ভুলও তো মানুষ গ্রাম পর্যায়ে ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যানের বললো তো 1000 ভোট ভুলে যায়। সক্কু মিয়ার কিন্তু প্রত্যেকটা 1,500 ভোট করে ভুলে পাইল, মানুষ ভুলে পাইল, ভোট দিয়ে ভুলে দিল। আমি সেটা তারপর বুঝি, ধরেন পেয়ার 6 লাখ পদ্ধতির সমস্যাটা। 6 লাখ লোক 300 আসনে 6 লাখ ভোটে গেলো, এবং সক্কু মিয়ার 2টা দল হলো, দুইটা এমপি পেয়ে গেল। হ্যাঁ, সক্কু মিয়ার 2টা এমপি দেখা যাচ্ছে সরকার পতন হইব। সাবধান ব্যালেন্স হইলো কোনো সিটের মুখামুখি হয়ে গেল 49, 51 বা 48, 50। সক্কু মিয়ার ওই যে ওই 2টা এমপি কিন্তু সরকার চেঞ্জ করে দিতে পারবে। আর জামাতের ডবল স্ট্যান্ডার্ড সেটা তো নিম্ন কক্ষে পারবে, তারা এটা বলে, এটা কিন্তু প্লেয়ার পদ্ধতি। আবার কিন্তু তারা বাংলাদেশ সব জায়গায় নমিনেশন দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ডবল স্ট্যান্ডার্ড না, প্র্যাকটিক্যাল না। এটা অনেক দেশে আছে, পৃথিবীর ইসরায়েলও আছে। না, আমরা ইসরায়েল ফলো করবো? না, আমি নিম্ন কক্ষ নিয়ে আপনি বলেন না, প্রশ্ন করছি কোনো না। কক্ষে আপনার উচ্চ কক্ষ নিয়ে কেন বিএনপির আপনার আপত্তিটা এটা? কেন? আপনি না, আপনি ধরুন আপনি যে উচ্চ কক্ষ তো কোনো এখন চিন্তা হয়েছে, উচ্চ কক্ষের ভোটও হবে না, এখন ভোটও হবে না, পার্লামেন্ট নির্বাচন পরে হবে, আলোচনা হবে। আপনি কেন কি বিএনপি তো কর্মসূচি উচ্চ কক্ষ, পিয়ার পদ্ধতি কেন হবে? যে সক্কু মিয়ার কোনো দল নাই, আদর্শ নেই, উদ্দেশ্য নাই, দুটো সক্কু সে মিয়াকে নিম্ন কক্ষের, আমি তো আমি উচ্চ কক্ষ আসতে পারবে না কোন জায়গায় না। তারা কি এখন এই সংস্কার কমিশন কি বাক্সা বানাতে চায়? তাদের কথা অনুযায়ী সব রাজি হইতে হবে। উচ্চ কক্ষ তার সংসদের প্রতিনিধিত্ব হ্যাঁ, করছে। ওখানেও সেটা হচ্ছে ব্যালেন্সের জায়গাটা কোনো দরকার নেই। নিশ্চিত করার জন্য আউট অফ বলছে। কোশ্চেন। এটা আমি আমার দলও পছন্দ, আমি ব্যক্তিগত পছন্দ করি না, আমি বিশেষ করি না। তাহলে তো একই হলো, আওয়ামী কি লীগের হলো? মতনই তো আচরণ না, হয়ে কি হবে যাচ্ছে কেন? না? যে সংসদে একেবারে নিরঙ্কুশ ক্ষমতা থাকছে, কেউ প্রশ্ন করার থাকছে না। কেন থাকবে না কেন? কে করবে? আপনার ইংল্যান্ডে আছে না, এখানে শোনেন, মানে শক্তিশালী বিরোধী দলই তো নেই। শোনেন, বাংলাদেশে লিখিত সংবিধান আছে, ইংল্যান্ড লিখিত সংবিধান আছে। এই যে একটা ইলেকশন হয়ে গেল, একটা ইলেকশনে 4 বার প্রধানমন্ত্রী পরিবর্তন হলো, কাস্টমস হলো, ইটস এ মাইন্ড। দেখেন না এখন মব জাস্টিস,
কোনো কিছু পারতেছে না, মিছিল শাহবাগে মিছিল নিয়ে গেলাম, এইটাও মানতে হবেই, বা শহীদ মিনারের মিছিল নিয়ে গেলাম মানতে হবে। চাপ সৃষ্টি করা, চাপ সৃষ্টি করে কোনো আইন পরিবর্তন করে আইন করা উচিত হবে না। তাহলে মবদাসী, আপনি মবদাসী স্বীকৃতি দিলে আপনার দেশ মবদাসী চলবে। সুতরাং আমি মনে করি যারা, আপনি দেশপ্রেমিক হন, ডেমোক্রেসিতে বিশ্বাস করেন, আপনি ইউ হ্যাভ টু গো ফর ইলেকশন। আপনি আর কন্টিনিউ করেন, এই সরকার কন্টিনিউ করেন। বুঝেছি। আপনি কোনো সংস্থা টিকবে না আনলেস যদি আনলেস আপনি স্বাধীন বিচার ব্যবস্থা না করেন। বুঝেছি। আপনি যদি সচিবালয় বিচার সচিবালয় না করেন, এই যে যা কিছু যা পরিবর্তন, সব রক্ষা কবচ কিন্তু আপনার যা পরিবর্তন করবেন, রক্ষা কবচ কিন্তু সংবিধানে কিন্তু সুপ্রিম কোর্ট যদি দলবাজে দখলে থাকে তাহলে কিন্তু আপনি সব শেষ হয়ে যাবে, এই সব সার্চ করবে, ডাক বেড়ে পড়ে যাবে। আচ্ছা, আমি একটা প্রশ্ন আপনাকে করে নেই। সবার উচিত ন্যায় বিচারের জন্য সুপ্রিম কোর্টটা শক্তিশালী করা দরকার, সচিবালয় আনা দরকার এখানে, এবং বিচার বিভাগ যেন মানে বলতে পারে আমাদের বিচার বিভাগটা কি, মুখ কনফ্রন্ট করে না করে সরকারকে করছে, সুপ্রিম কোর্ট কনফ্রন্ট করছে, সরকার থাকে বলছে যে এই তুমি ইলিগাল, এটা তো সাংবিধানিক প্রতিষ্ঠান। না পারবে না কেন? না, আমি বলছি যে এটা তো সাংবিধানিক প্রতিষ্ঠান, এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার ইস্যুতেই তো বিএনপি আপত্তি জানাচ্ছে। আমরা নেই, এটাতে আপত্তি নেই, আপনি এখানে করেন না, এখানে তো কিছু করে নেই। এই সরকার কিন্তু বিচার বিভাগের জন্য কিছুই করে না পর্যন্ত, শুধু একবার আইন করছে বিচার নিয়োগের, তাও আবার বৈষম্যমূলক আইন, একটা অগ্রগতি। আর কোনো, এই জন্যই তো সাংবিধানিক কাউন্সিল করার কথা বলা হচ্ছিল, এই জন্যই তো সাংবিধানিক কাউন্সিল করার কথা। কাউন্সিল আর সুপ্রিম কোর্ট ভিন্ন জিনিস, তার কাউন্সিল আমি কি করবো, এটা পলিটিশিয়ান। সুপ্রিম কোর্ট তো ন্যায় বিচারের প্রতীক হওয়া উচিত, তাহলে মানবাধিকার থাকবে, গণতন্ত্র থাকবে, সংস্কার থাকবে। আচ্ছা খোকন ভাই, আমাকে একটা জিনিস একটু বুঝায় বলেন তো, গণতন্ত্রের স্বার্থে শক্তিশালী বিরোধী দল দরকার কি দরকার নেই? ডেফিনেটলি, অ্যাটলিস্ট টুটা যে কোনো দেশে যদি আপনি, তাইলে এখন আমাকে এখন হাইপোথিসিসটা একটু বুঝিয়ে দেন, যে ধরেন আগামী নির্বাচনে বিএনপি 230টার মতন আসন পেয়ে গেল নিম্নকক্ষে, এবং তাহলে মানে সেই অনুযায়ী উচ্চকক্ষেও তারা নিয়ে গেল, সেখানে প্রতিবাদ করার লোকজন কই? উচ্চকক্ষ তো এখন ইলেকশন হচ্ছে না, কেন উচ্চকক্ষ? না, ইলেকশনের কথা বলছি না তো, ওই যদি আপনি আসন অনুপাতে নেন তাহলে তো উচ্চকক্ষেও সে 70টা পেয়ে যাচ্ছে। উচ্চকক্ষ আমরা বিএনপি আমরা বিশ্বাস করি না। আচ্ছা, উচ্চকক্ষটাই বিশ্বাস করছেন না? আমরা উচ্চকক্ষে বিশ্বাস করি, নট দিচ্ছে মানে পিয়ার পদ্ধতিতে না। হ্যাঁ, ওই জন্য আমি বলছিলাম হাউস অফ লর্ডসের মধ্যে বিশ্বাস, হাউস অফ লর্ডসের মধ্যে হবে। ওই জন্য আমি জিজ্ঞাসা করছিলাম যে নিম্নকক্ষে আপনাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, উচ্চকক্ষে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, খোকন ভাই তখন প্রশ্ন করবে কে? না, আমি তো উচ্চকক্ষে, আপনি উচ্চকক্ষ নিয়ে আমি আলাপ করতে চাচ্ছি না। নিম্নকক্ষে আপনি ধরেন, আপনি যাকে আপনি 100টা যে নারী আসন সেটা নিয়ে আপনার মতামত, আপনি কি বাধ্য করবেন মানুষকে যে এমনি ভোট দাও, এমনি ভোট দাও? তাহলে আওয়ামী লীগ সরকারের পার্থক্যটা কি? জনগণ যাকে ভোট দেবে সে সরকার গঠন করবে, জনগণ যাকে ভোট দেবে সে বিরোধী দল করবে। এটা কি আরবে না আরবে, এটা আমরা আগাম থেকে চিন্তা করে তাকে প্রতিহত করবেন আপনি। এবং এরপর গণতন্ত্র সমুন্নত রাখার দায়িত্বটা বিএনপি যদি আসে বিএনপির ঘাড়ে চাপবে। শোনেন, এখন তো যখন এই সরকার চলে যাওয়ার পর দায়ী করতে পারবেন? জব দিতে আছে না, নেই। ফখরুদ্দিন সেটা তো শেখ হাসিনা সরকার। না, আপনি ধরেন এই যে আর যদি রাজনৈতিক সরকার থেকে দায়ী করতে পারবেন, রাজনীতির ভয় থাকবে। শেখ হাসিনা যদি রেগুলার ডেমোক্রেটিক ইলেকশনটা হতো, হয়তো আওয়ামী লীগের দায়িত্ব হতো না বাংলাদেশ থেকে। যদি ফেয়ার ইলেকশনটা হতো হয়তো আওয়ামী লীগ কোনো সরকার যেত, কোনো বিরোধী দিত, কিন্তু এভাবে যেত কিছু খারাপ লোকজনের বুদ্ধিতে। হ্যাঁ, এইসব এই ভোট ছাড়াই। তো সেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা এনে আপনারাও যদি এই কাজ করেন নির্বাচন নিয়ে, জনগণ তাহলে বিচার করবে। জনগণ তো 17 বছর আওয়ামী লীগের বিচার করতে পারেনি। কেন করেনি? আপনারাই তো আন্দোলন করেছেন। শুনেন, কত সরকার থাকে। আমি আমার ভয়টা বলি, আওয়ামী লীগ 17 ছিল, 9 বছর ছিল, 9 বছর ছিল, আমরা সবাই মিলে আন্দোলন করেছিলাম না? সাদ্দাম হোসেন ছিল, তার গাদ্দাফি ছিল, কত নেতা ছিল না বিশ্বে। মানে বাংলাদেশের মানুষের নিয়তি তাহলে সরকার বসে থাকবে এবং তারপর আন্দোলন করে নামাতে হবে? না, সেটা আপনি যখন সরকার তার দায়িত্বশীল হবে, জনমনের প্রতিফলন করে সরকার কর্মসূচিতে, জনগণের ইচ্ছার উন্নয়নের প্রতিফলন করবে এরা। আপনি এখন যদি আপনি অ্যাপ্রিহেনশন করে দেন, এখন অনির্বাচিত সরকারে বলে দেন তারা ডিকটেশন দেবে, এমনি করে কি হবে? দিস নট দেয়ার। তারা কে? আমি বুঝি না এটা। আচ্ছা বলেন তো, 1 বছর হয়ে গেছে, 1 ইয়ার্স অলমোস্ট চলে আসছে, জনগণ বুঝছে কি সংস্কার করবে? দৃশ্যমান কিছু হয়েছে? শুধু কনসিভ করতেছে, ধারণা করতেছে, বার্তা দিতে পারছে না সরকার কিছুই। আর তাকে ম্যান্ডেটার দিচ্ছে কে? আপনার ন্যূনতম কতগুলো ডেমোক্রেসি, রুল অফ ল এবং
কনস্টিটিউশন আর্টিকেল 70 এইসব আচ্ছা থাক, এই বিষয়গুলি আমরা বাদ দিয়ে- মৌলিক সিদ্ধান্ত নেবেন, একমত হবেন, গো ফর ইলেকশন। এখন এগুলোর জন্য আপনি ইলেকশন বন্ধ করে দেবেন আপনি? আসলে তা না। সংস্কার এখন মানুষ মনে করতেছে এই সংস্কারের কথা বলে ইলেকশনটা বন্ধ, সরকার ক্ষমতায় থাকতে চাচ্ছে। এবং কিছু লোক দুই একটা রাজনৈতিক দল হ্যাঁ হ্যাঁ এই সরকারকে বেনিফিট, তাদের বেনিফিশিয়ারি। ইলেকশনের প্রসঙ্গ যেহেতু বারবার আসছে, মানে বাংলাদেশের এই যে নির্বাচন ব্যবস্থাটা যে এইদিকে গেল, এর দায় কি ঐতিহাসিকভাবে বিএনপি নিবে? কারণ প্রথমে যে মিরপুরের উপনির্বাচন হলো 93-তে, 94-তে যে মাগুরার উপনির্বাচন হলো, 15ই ফেব্রুয়ারি 96-এর যে নির্বাচন হলো, এবং পরবর্তীতে কে এম হাসানের যে সময় বাড়িয়ে বিএনপি থেকে যাওয়ার চেষ্টা করলো, এই দায়গুলি কি বিএনপি নিবে নাকি? নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার শুরুর দিককার দায় কি বিএনপি নেবে নাকি? বিএনপি নির্বাচনী ব্যবস্থা ধ্বংস কেন করবে? এই যে সরকার পরিচালনা করতে ভুল হইতে পারে, আমরা তো মৌলিক কোনো ইয়ে করি, আমরা ভোট দেই নেই, আমরা ভোট দেই নেই, একদম ভোটের ইয়ে হয়ে কী জানি বলে জোর করে ভোট লেগে গেছে, কারোর ক্যান্ডিডেট হচ্ছে দেয়নি, মিটিং মিছিল করতে দেয়নি, এবং ভোট কেন্দ্রের আগের দিন রাতের দিকে বা এক সপ্তাহ আগের থেকে প্রার্থীদেরকে অ্যারেস্ট করা, আমারই গুলি করছে। শোনেন, বিএনপির পুরো সময় যতদিন বিএনপি সরকারে ছিল, বিএনপি চেষ্টা করেছে ক্ষমতায় থাকা, 96-তেও করেছে। বিএনপি যতবার ক্ষমতা ছিল টোটাল জিয়া রহমান থেকে লাস্ট পর্যন্ত কোন প্রার্থীর গুলি করছে বলেন আপনি? আমার পিছনে 7টা গুলির দেখা আছে 18 সালের নির্বাচনে, একটা ঘটনা করছে এরকম? তারপরে তো বিচার পাইনি। ওসি মন্দির এখনো আছে, ওসি মন্দির এখন নাকি এশিয়ান কমিশন নাকি জানি চিটাগাং আছে, সিএমপিতে আছে। তো কেন করছে এরকম ঘটনা করছে? কই শেখ হাসিনা তো আর আওয়ামী লীগ তো এর জন্য বিচার করে নাই? এখানে সে সময় আওয়ামী লীগ করে নাই ঘটনা, কেন করেছে এটা নিয়ে কারোর মধ্যে কোনো সন্দেহ নেই। আমি জিজ্ঞাসা করছি যে বিএনপিও এই ঐতিহাসিক দায়ভারের কিছু অংশ হলেও নিবে নাকি? সরকার পরিচালনা এবং সেই জায়গায় শঙ্কা থাকছে নাকি যে সামনে গেলে আবারও এই ধরনের কিছু হতে পারে? সরকার পরিচালনা ভুল করে থাকতে পারে, জি, তবে আওয়ামী লীগ যা করছে গত 15 বছর, আমি আমার খালাতো ভাই ছাড়া কেউ না, আমি আমার চাচাতো ভাই ছাড়া কেউ না, আমার তো মাছ কেউ না থাকবে না, এটা তো করে নাই বিএনপি। বিএনপি করেছে, অল্প করেছে এরকম বিষয়টা, এটা তো সরকারের সময় ভুল হচ্ছে না, এইটা ব্যর্থতা শর্ত আছেই। তবে শোনেন, সংবিধান এটা সাংবিধানিক সরকার, নির্বাচন কমিশন কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠান, তাদের কিন্তু ম্যান্ডেট, যদি শপথ নিয়েছে তার শপথ নেওয়ার পরে তারা কিন্তু সাংবিধানিক দায়িত্ব পালন করছে। অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন, পার্লামেন্ট ভেঙে গেলে ওদের 90 ডেজ নির্বাচন করতে হবে, 90 দিন। আজ কত 90 দিন শেষ হয়ে গেল, সরকার কেন কনসেন্ট দিচ্ছে না? আলোচনা আছে? এটা তো ঠিক না, এটা নিয়ে আলোচনা আছে কোথাও? এটা তো শুরুতেই রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে আসছে না, এটা কোনো তত্ত্বাবধায়ক সরকার না, 90 দিন তার সময় ছিল না। আমরা তো চাই নির্বাচন, একটা সিটিজেন যদি চায়, যদি নাগরিক চায়, যদি ইউ হ্যাভ টু ফর ইলেকশন, ইটস এ ম্যান্ডেটরি পারমিশন। ইলেকশনে তো নিশ্চয়ই যাবে না, যাবেন না, আপনি কেন দেরি করছেন? আপনি ধরেন এই সেকশন, এটা এই যে দুইটা কথা, যেমন স্থানীয় সরকার, মেয়র নির্বাচন, ইউনিয়ন কাউন্সিল নির্বাচন, উপজেলা, এগুলো হলো লোকাল গভর্নমেন্ট, এগুলো হলো স্থানীয় সরকার মন্ত্রণালয়। ধরেন আমি এখন নির্বাচনে চলে গেলাম খোকন ভাই, যাওয়ার পরে আমাদের এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কিছুই ঠিক হলো না, নিশ্চয়তাটা কোথায় যে বিএনপি এসে এই প্রতিষ্ঠানগুলোকে ঠিক করবে এবং আগামীতে আওয়ামী লীগের মতো হয়ে উঠবে? শোনেন, আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল, দায়িত্ব আওয়ামী লীগ হচ্ছে সমগ্র কর্মকাণ্ডের জন্য, লুটপাটের জন্য, দিতে হচ্ছে না রাজনৈতিক দল হিসাবে। যে সরকার ক্ষমতা আসবে সেটাকে দায়িত্ব নেবে, তার যখন তাকে রিজেক্ট করে, প্রত্যাখ্যান করে পরবর্তী নির্বাচনে, এই যে তো বিউটি অফ ডেমোক্রেসি। সেটা তো আওয়ামী লীগেরও সুযোগ ছিল, নির্বাচনই তো হয় না। আপনি এইসব প্রশ্ন করে বিভ্রান্ত করতে পারবেন না। আপনি সরকার রাখতে চান ক্ষমতায়, এখন যদি শুরু হয়ে গেছে আলোচনা শুরু হয়ে, এই সরকার সংস্কারের কথা বলে ক্ষমতা রাখতে চায়, আর এখানে জামাত ইসলাম, এনসিপি সহ কিছু রাজনৈতিক দল এই সরকার তাদের সুবিধার জন্য ক্ষমতা রাখতে চায়, এবং সংবিধান লঙ্ঘন। আর ইলেকশন কমিশন কিন্তু আচ্ছা, আমি বুঝেছি যে আপনারা নির্বাচন চান, যত দ্রুত সময় নির্বাচন চান, অবশ্যই দিতে হবে। আমি এবার একটু অন্য প্রসঙ্গে চলে আসি। আপনাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব কিছুদিন আগে বলছিলেন, জাস্ট 2-3 দিন আগে, যে আমরা জুলাই গণঅভ্যুত্থান করেছিলাম ডেমোক্রেসির জন্য, এখন দেখতে পাচ্ছি সারা দেশে মবক্রেসির রাজত্ব হচ্ছে। তা আমার হাতে যেই তথ্যপাত্র আছে তাতে দেখছি যে মানে ইনফ্যাক্ট এই যে আপনার যদি পাটগ্রামের ঘটনাই ধরেন, আসামি ছিনতাই করে নিয়ে গেল, মানে বিএনপি তো সেটা করলো, মানে বিষয়গুলি কি একটু আপনার
কি বলবো আমি এটাকে, দ্বিচারিতা হয়ে যাচ্ছে না? বিএনপি বলছে মবক্রেসি থামাতে হবে, বিএনপির লোকজন আবার থানার থেকে আসামি ছিনতাই করে নিয়ে আসছে। আবার আমি দেখছি রাজনৈতিক সহিংসতার যত ঘটনা, আপনি চাইলে আমি আপনাকে তথ্য উপাত্ত সহই বলতে পারি, আমার হাতে আছে, তার একেবারে 80% ঘটনা ঘটাচ্ছে বিএনপির নেতাকর্মীরা। তো ওই জায়গার থেকে বিএনপি আগামীতে ক্ষমতায় যে কি পরিবর্তন করবে বলে আপনার কাছে মনে হচ্ছে? এর উত্তর প্রথমত হলো যে বিএনপির সিদ্ধান্ত, জি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জন তারেক রহমানের সিদ্ধান্ত, দলের সিদ্ধান্ত, স্থায়ী সিদ্ধান্ত, জিরো টলারেন্স। সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি বা অপরাধ করলে তার জন্য বিএনপি নয়, স্পষ্ট। আমি আবার রিপিট করলাম কথাটা। এখন তো আমরা এক্সপেল করছি, ইভেন অনেকের ঘটনা প্রমাণিত হয়নি, অপরাধ প্রমাণিত হয়নি, ফেসবুকে আসছে, তা বিএনপি এক্সপেল করতেছে যেন অধ্যায়ন না হয়। এক পুলিশ কেন গ্রেপ্তার করছে না বলেন তো? কে বাধ্য, কে বাধা দিচ্ছে পুলিশকে গ্রেপ্তার করছে? আমরা এক্সপেল করে পুলিশকে বুঝিয়ে দিচ্ছি, দেশ প্রশাসন বুঝিয়ে দিচ্ছি, প্রশাসন বুঝিয়ে দিচ্ছি, আমরা ওন করি না তাকে। টেক কেয়ার টু হিম। কেন হেল্প করছেন না আপনারা? কারণ সরকারের সেই শক্তি নাই। আপনি যদি এভাবে যদি সরকার যদি এটাকে পুলিশ নিয়ন্ত্রণ করবে, পিপল সাপোর্ট নাই, পুলিশ থানা থেকে বেরোয় না, ওসি সাহেব ভয়, তাদের ভয় আছে, পট করে বলে ফেলেন কি সরে যে দোষ ছিল, বুঝছেন? তারা কোনো নিয়ন্ত্রণ করতে পারছে না। আমি তো মাঠে গ্রাম প্রতি সপ্তাহে ধরতে গেলে আমি গ্রামে যাই, প্রতি সপ্তাহে যাচ্ছি, একদিন থেকে বা 2 সপ্তাহে যাচ্ছি, কিন্তু এই সিচুয়েশন পারতেছি না, আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না, প্রতি মনিটর করতেছি। আপনি এত মানুষকে এত এক একটা এলাকায় 12 লাখ 13 লাখ লোক থাকুক, নিয়ন্ত্রণ, তাদের আচরণ নিয়ন্ত্রণ করা সম্ভবপর? যদি পুলিশ প্রশাসন যদি শক্তিশালী না হয়, পুলিশ প্রশাসন যেহেতু অনির্বাচিত সরকার ক্ষমতা আছে, ওদের পলিটিক্যাল কোনো সাপোর্ট নেই। আমরা সাপোর্ট দিচ্ছি, আমরা ওসিদের বলে দিচ্ছি আপনি কিন্তু নির্ভয়ে কাজ করেন, কিন্তু এখন কোথাও ক্রাইম হচ্ছে, এগুলো হতে পারে, কিন্তু টেক অ্যাকশন এগেইনস্ট দেম। কেন অ্যারেস্ট করছে না তারা? হোয়াট প্রিভেন্ট দেম টু টেক অ্যাকশন এগেইনস্ট দেম? বলুন, কে নিষেধ করলো তাদেরকে? আর মূলত এগুলো করছে। আরও হয়তো ইচ্ছাকৃত ভালো হতে পারে যে হোক না, বীর বদনাম হবে, লাভ হবে না এসব। আমরা আগেই ডিসিশন করি, আমাদের ব্রেন দিতে পারবে না, সরকারের বদনাম হবে। আর ধরেন এইভাবে সরকার চালাচ্ছে না, আপনারা চলে যাবেন তো কদিন পরে, যেহেতু তো আপনারা হবেই এই সরকার, দায়িত্ব তখন দায় করতে পারবে না। তারা থাকতেও যাচ্ছে না, মানে তারা তাই বলছে। আজকে প্রেস সচিব জানালেন যে নির্বাচন তো হবেই, নির্বাচন হবে, কিন্তু হচ্ছে না কেন? সংস্কার কমিশন যেভাবে চাচ্ছে, মনে হয় যে সময় তো একটা দিয়েছে, কখন একটু ওয়েট করেন, মানে ডিসেম্বর ফেব্রুয়ারি পর্যন্ত তো একটা ঐকমত্য হয়েছে। ঐকমত্যের কমিশন সেটা যে একটা সবাই রাজি করে বাকশালের মধ্যে কর্মসূচি বানাইছে, আপনার বাকশালের মধ্যে একমত হন। আচ্ছা খুন ভাই, মানুষজন বলছে যে আপনারা যেহেতু ক্ষমতায় যাবেন, সেই কারণে ইলেকশনের জন্য আপনাদের আর ধৈর্য হচ্ছে না, বিষয়টা কি এমন? আমরা মানে বিএনপি জনগণ কথা বলে গিয়ে 18 বছর জনগণ ভোট দিতে পারছে না, কারো বয়স 40 বছর ভোট দিতে যাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি যে দেশের কোনো স্বৈরাচার না হোক। শুনেন, কিছু লোক তো সরকার দালালি করতেছে, তারা ভোট না হলে ভালো লুটপাট করতে পারে দেশটাকে। সরকার জবাবদিহিতা আসে, ডেমোক্রেসি মানে জবাবদিহিতে সরকার আসে। এখন মানুষদের ভোট দিতে পারে না, 18 বছর, অনেকে 30-35 বছর বয়স হয়ে গেছে, ভোট দিতে পারে নাই। আমিও লাস্ট 2008-এ দিয়েছিলাম। তাইলে আপনি ভোট দিতে ইচ্ছা করেন? আপনার আমরা জনগণের দল বিএনপি, জনগণের চাহিদা অনুযায়ী আমরা কথা বলছি। আমরা কিছু জনগণ তো পরিবর্তন আছে, মানে জুলাইয়ের আকাঙ্ক্ষা তো তাই ছিল। শুনেন, কিছু হোয়াইট কলার মানুষের জন্য আমরা কিন্তু এই দল না, জনগণের দল বিএনপি। আর জুলাই আগস্টে কি ছিল? জুলাই আগস্টে আমরা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করছি, আমি নিজেও কিন্তু অংশগ্রহণ করছি। আমি যে সময় 3রা আগস্ট যে সময় যাই, ছাত্রদের ছুটেছে পুলিশ থেকে, আমি যে সুপ্রিম কোর্টে বেরোই, আমি যে চিন্তা করছি আমি আমার অ্যারেস্ট করে হতে 1 মাস জেল লাগবে, পরে 2 মাস জেল লাগবে, ঝুঁকি নিলাম। আমি ছাত্র ক্লিয়ার করছি, ছাত্রকে রিলিজ করছি। আমরা তো বিএনপি নেতাকর্মীরা মাঠে ছিল। এখন আন্দোলনের কারণ ছিল কি? জুলাই আগস্টে চাকুরির ক্ষেত্রে বৈষম্য নাকি দূরীকরণ, এটা আন্দোলন ছিল, আর কিছু ছিল? এবং সেটা 2রা আগস্ট সুপ্রিম কোর্টে বাতিল করে দিচ্ছে, বৈষম্য থাকবে না। শেষ পর্যন্ত তো আর তার আন্দোলন থাকেনি, সরকার পতনের আন্দোলন হয়ে গেল। কিন্তু তারা তো অনেক লোক হত্যা করছে, অনেক ছেলে মেয়ে হত্যা করছে, ওই জন্য বিচার চাচ্ছিল। 2রা আগস্ট তো ওদের মৌসুম শেষ হয়ে গেছে। কিন্তু কখনো কি এরা বলছিল যে আমরা রাষ্ট্র সংস্কার চাই,
কোটা সংস্কার থেকে হঠাৎ করে রাষ্ট্র সংস্কারে চলে আসছেন আপনারা। সাধারণ মানুষ এই যারা না, নেমেছিল, না না আপনি আপনারা তো মানুষের সাথে না কথা বলেন না, আপনি মানুষের এজেন্ডা ছিল কি? আকাঙ্ক্ষা আপনি কি এজেন্ডা ছিল জিজ্ঞাসা আপনার করেছেন? ওদের ওইটা গ্রুপের এজেন্ডা ছিল কোটা সংস্কার চাই। আমরা যে রাষ্ট্র সংস্কার বিএনপি সেটা তো আপনারাই তো দাবি আমরা দিয়েছেন, উন্নয়ন 31 দফা দাবি আমরা দিয়েছেন, উন্নয়ন রাষ্ট্র রাজনীতি সংস্কারের সংস্কার দাবি চাই, দিয়েছেন। রাষ্ট্র জি। সংস্কার চাই। ওরা এখন সংস্কার তাইলে এখন ওরা সমস্যা কোটা কি? সংস্কার থেকে, ওটা তো আমাদের দাবি রাষ্ট্র সংস্কার। ওরা কোটা সংস্কার থেকে এসে এখন রাষ্ট্র সংস্কার করতে বলছে না ইলেকশন হবে না। আপনি কি ভাই, গো টু দ্য পিপল। কখন ভাই আজকে আপনি যদি আলোচনা- জনগণ ম্যান্ডেট পান, যদি ইলেকশন বন্ধ করে দেন, আপনি সুবিধার মধ্যে করেন, রাষ্ট্রপতি করেন, আপনি নির্বাচন বন্ধ করে দেবেন আপনি। না, নির্বাচন আর তো আপনার বন্ধ বুঝেন করার না, কথা বলেননি। আপনার বিএনপি চিনতে পারেন না। আপনার বিএনপি যত বর্ষ, বিএনপি যদি একটু যদি নড়াচড়া করে কোটি কোটি মানুষ নেমে যাবে। আমরা সেদিকে যাইতে চাই না, আমরা ধৈর্য ধরছি। এরা ধরেন এরা, আমি আবার বলি, জামাতের কোনো আচ্ছা খোকন ভাই, এই কোটি কোটি মানুষ 17 বছর নামেনি কেন? নামে কেন? যুদ্ধ করছে কেন? নামেনি কেন? মানে সরকার করে নাই নামে কেন মানে তারা নামছে। আপনি শোনেন, আপনার প্রচার করেন না, মিডিয়াতে প্রচার করেন না আপনারা। আমরাই তো প্রচার প্রচার করেছিলাম, করেন। মানুষজন তো হাসাহাসি করতে যে মিডিয়ায় নাকি না বিএনপিকে বাঁচিয়ে রেখেছে না, তখন। কিছু সামান্য আমার এলাকায় 10,000 নেতা কর্মী আসামি হয়েছে, আপনি জানেন? মিডিয়া আসছে আমার এলাকায়। আমরাই কিন্তু প্রচার করেছি খোকন 22 জন ভাই, মারা লাখ গেছে। লাখ মামলা হয়েছে, হ্যাঁ। আমরাই করেছি লাখ এবং লাখ এখনো করেছে, করেছি। particularly যাক, খোকন ভাই, দেখেন, আজকে অনুষ্ঠানটা এখানে শেষ করতে যাচ্ছিলাম, দেখেন আপনাকে অসংখ্য শুনেন, আপনারা দেখেন, শুনেন, দেখেন আপনারা সবাই সহায়তা করেন, দেশের জন্য নির্বাচন হয় এবং ধরেন দেশের সেইটাই, কল্যাণে। আমরা যে একটা আমরাও সুষ্ঠু সংস্কার চাই। নির্বাচন হোক শুনেন, এবং সেই সাথে এই মানুষের যে সংস্কার তো আকাঙ্ক্ষা তারেক আছে রহমান সেই প্রথম দিয়েছিল। সংস্কারটাও হোক। তারেক রহমান 31 দফা প্রথম দিয়েছিল সংস্কার 23 সালে, আর এরা এসে ওইটাই রিপিট করতেছে, সময় নিচ্ছে। কাল খবর করবে আজকে অনুষ্ঠানটা এখানে শেষ করে আরো কিছুক্ষণ কথা বলতে পারলে ভালো লাগতো এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দিলেন। দর্শক, এরই সাথে শেষ করছি আজকের মুক্তমঞ্চ অনুষ্ঠানটি। যারা তখন আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।